হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে। পাঠ্যক্রম বলতে কি বোঝো, এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি আধুনিক ও প্রথাগত পাঠ্যক্রমের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয়ে ফিরে যাই। দেখো প্রথমেই বলেছে যে পাঠ্যক্রম কি, ঠিক আছে, পাঠ্যক্রমের যে ধারণা সেই ধারণার কথা কিন্তু বলেছে। দেখো উৎপত্তিগত অর্থ, পাঠ্যক্রমের উৎপত্তিগত অর্থের কথা যদি বলতে যাই তাহলে কি উৎপত্তি কোথা থেকে হয়েছে পাঠ্যক্রম শব্দের? দেখো ল্যাটিন শব্দ কুরেরে থেকে কিন্তু ইংরেজি কারিকুলাম শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ কি হলো রেস কোর্স বা দৌড়ের পথ। দেখো এখানে কিন্তু পাঠ্যক্রমকে কিন্তু শিক্ষার ক্ষেত্রে দৌড়ের পথ হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। তাহলে দেখো ল্যাটিন শব্দ কুরেরের ইংরেজি শব্দ কুরেরে থেকে কিন্তু ইংরেজি কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ কি সাধারণভাবে যদি বলা যায় তা যার অর্থ হচ্ছে কি দৌড়ের পথ। ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীকে যে পথ অতিক্রম করতে হয় তাই হলো পাঠ্যক্রম। কি বলেছে শিক্ষার, দেখো প্রত্যেকটা কিছুর পেছনেই কিন্তু কোনো না কোনো লক্ষ্য থাকে। ঠিক আছে, পাঠ্যক্রমেরও বিভিন্ন লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে শিক্ষার্থীর বিভিন্ন চাহিদার উপর ভিত্তি করে কিন্তু হয়ে থাকে। তো সেই লক্ষ্যগুলি যে রয়েছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীকে যে পথ অতিক্রম করতে হয় তাই হলো কি পাঠ্যক্রম বা হচ্ছে কি যাকে বলা হয় কারিকুলাম বলা হয়। তারপরে দেখো ব্যাপক অর্থে যদি আমরা পাঠ্যক্রমের বিষয়টি দেখতে যাই তাহলে কি রয়েছে, শিক্ষাবিদ কানিংহামের মতে, অর্থাৎ শিক্ষাবিদ কানিংহাম কি বলেছে, পাঠ্যক্রম হলো শিক্ষকরূপী শিল্পীর হাতে এমন এক হাতিয়ার যার দ্বারা তিনি কি করে তার আদর্শ অনুযায়ী ছাত্রকে উপযুক্ত রূপ দেন। তাহলে তিনি কি বলেছেন যে পাঠ্যক্রম হলো শিক্ষকরূপী শিল্পী, অর্থাৎ শিক্ষককে কিন্তু এখানে শিল্পীর সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন ধরো যারা হচ্ছে মূর্তি গড়ে তারা কিন্তু যেমন শিল্পী, তারা কি করে একটি সুন্দর মূর্তি গড়ে এবং মূর্তিটিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে পুজোর জন্য। দেখো ঠিক সেরকমই কিন্তু পাঠ্যক্রমে কিন্তু তিনি বলেছেন যে শিক্ষকরূপী শিল্পী, অর্থাৎ শিক্ষককে কিন্তু শিল্পীর সঙ্গে তুলনা করা হয়েছে। তো সেই শিল্পীর হাতে এমন এক হাতিয়ার যার দ্বারা কি হয় তিনি তার আদর্শ অনুযায়ী ছাত্রকে উপযুক্ত রূপ দেন। তাহলে কি এটি শ্রেণীকক্ষের ভেতরে এমন এবং কি বাইরের সমস্ত পরিকল্পিত অভিজ্ঞতার একটি সমষ্টি আমরা বলতে পারি। দেখো এখানে কিন্তু পাঠ্যক্রম সম্পর্কে কিন্তু তোমাদের আমি কিন্তু ধারণা দিলাম কি কি বিষয় এখানে রয়েছে। উৎপত্তিগত অর্থ দিক থেকে হচ্ছে পাঠ্যক্রমের তোমাদের বিভিন্ন বিষয় বললাম। তারপর কি ব্যাপক অর্থ, যে ব্যাপক অর্থে হচ্ছে পাঠ্যক্রম কাকে বলে সেই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। দেখো পাঠ্যক্রম হচ্ছে এমন বিষয় যেটা ছাড়া কিন্তু শিক্ষা কখনোই সম্ভব না। অর্থাৎ শিক্ষার যদি লক্ষ্য থাকে সেই লক্ষ্যের উপর ভিত্তি করে পাঠ্যক্রম তৈরি করতে হবে এবং পাঠ্যক্রম অনুযায়ী কিন্তু শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু তারা কি হবে জীবনের পথে কিন্তু সফল একজন ব্যক্তি হিসেবে কিন্তু কি হবে চিহ্নিত করতে পারবো তাদেরকে। তারপরে দেখো কি রয়েছে, প্রথাগত বা ঐতিহ্যগত পাঠ্যক্রম কেমন ছিল। প্রথমে দেখো কি বিষয় কেন্দ্রিক। ঠিক আছে, বিষয় কেন্দ্রিকে কি বলা হয়েছে, এখানে কেবল তাত্ত্বিক বা পুঁথিগত বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথাগত বা ঐতিহ্যগত পাঠ্যক্রম যে ছিল সেই সময় কিন্তু বিষয় কেন্দ্রিককে কিন্তু বিষয়ের উপর ভিত্তি কিন্তু বেশি করা হতো। ঠিক আছে, অর্থাৎ কি বিষয়কে কেন্দ্র করে কিন্তু এখানে বিভিন্ন কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হতো। তাহলে কি বলেছে, এখানে কেবল তাত্ত্বিক বা পুঁথিগত বিষয়ের উপর কিন্তু সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল। তারপরে কি সংকীর্ণ পরিধির কথা যদি বলতে যাই তাহলে কি এটি মূলত শ্রেণীকক্ষের চার দেয়াল এবং কেবল পাঠ্য বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে। দেখো আধুনিক যে শিক্ষা ব্যবস্থা তার থেকে কিন্তু ঐতিহ্যগত পাঠ্যক্রম কিন্তু আলাদা ছিল। ঠিক আছে, বর্তমানের পাঠ্যক্রম কিন্তু অনেকটাই শিক্ষার্থী কেন্দ্রিক এবং আগে যে আমাদের ঐতিহ্যগত পাঠ্যক্রম ছিল সেক্ষেত্রে কিন্তু সংকীর্ণ পরিধির মধ্যে কিন্তু থাকতে হতো। তারপরে কি ছিল যে নিষ্ক্রিয় শিক্ষার্থী, অর্থাৎ কি এখানে শিক্ষার্থী কেবল নিষ্ক্রিয় শ্রোতা হিসেবে কিন্তু কাজ করত এবং জ্ঞান অর্জন এবং মুখস্থ বিদ্যার ওপর কিন্তু নির্ভরশীল ছিল। অর্থাৎ
কি একজন শিক্ষক হচ্ছে তাদের হচ্ছে বিভিন্ন বিষয়ে অর্থাৎ পাঠ্য বিষয়ের কিন্তু পাঠ্য বিষয় যে ছিল তার কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু পড়াতেন এবং শিক্ষার্থীরা কি করতেন যে শ্রবণের মাধ্যমে কিন্তু সেটাকে কিন্তু অর্জন করতেন তার এবং কি মুখস্থ বিদ্যার উপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল ঐতিহ্যগত পাঠ্যক্রমে। তারপরে দেখো কি রয়েছে, অনমনীয় কাঠামো, অর্থাৎ কি সমাজের বা শিক্ষার্থীর তাৎক্ষণিক প্রয়োজনে এই পাঠ্যক্রম পরিবর্তন করা যায় না, অর্থাৎ সমাজের চাহিদা অনুযায়ী কিন্তু পাঠ্যক্রম কি পরিবর্তন করা যেত না, যেটা বর্তমান সমাজে হচ্ছে করা হচ্ছে, এবং কি তাৎক্ষণিক প্রয়োজন এই পাঠ্যক্রম পরিবর্তন করা কিন্তু যায় না। অর্থাৎ সেই সময় দেখো যে পাঠ্যক্রম ব্যবস্থা ছিল সেটা কিন্তু অনেকটাই জটিল ছিল, শিক্ষার্থী কেন্দ্রিক ছিল না, সেটাকে কিন্তু আমরা শিক্ষক কেন্দ্রিক বলতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথাগত বা ঐতিহ্যগত পাঠ্যক্রমে কিন্তু বিষয় কেন্দ্রিক, তারপরে আরও কিছু যেমন হচ্ছে নমনীয়তা ছিল না। ঠিক আছে, সেই সময়কার পাঠ্যক্রমে কিন্তু নমনীয়তা আমরা দেখতে পাইনি। তারপরে কি রয়েছে, বর্তমানের পাঠ্যক্রম অর্থাৎ আধুনিক পাঠ্যক্রমের যে রূপরেখা অর্থাৎ শিশু কেন্দ্রিক প্রগতিশীল দৃষ্টিভঙ্গির কথা কিন্তু এখানে বলা হয়েছে। দেখো বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু শিশু কেন্দ্রিক, তো শিশু কেন্দ্রিক শিক্ষার কিন্তু মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে শিশু। ঠিক আছে, কি বলেছে যে আধুনিক পাঠ্যক্রমের পুরোপুরি শিশু কেন্দ্রিক, অর্থাৎ আধুনিক যে পাঠ্যক্রম রয়েছে সেটা কিন্তু পুরোপুরি শিশু কেন্দ্রিক বা হচ্ছে কি চাইল্ড সেন্টার। এটি কিন্তু শিক্ষার্থীর বাস্তব জীবনের অভিজ্ঞতা ও চাহিদাকে প্রাধান্য দেয়। কি করে, বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীর বিভিন্ন চাহিদা আগ্রহকে কিন্তু প্রাধান্য দেয় কি আধুনিক পাঠ্যক্রমে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, শ্রেণীকক্ষের পড়াশোনার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী যাকে বলা হয় কো কারিকুলার অ্যাক্টিভিটি, এটি কিন্তু শিক্ষার অপরিহার্য একটি অংশ হিসেবে এখানে গুরুত্ব দেওয়া হয়, যা কি করে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করে। দেখো শিক্ষার্থীদের কিন্তু তাদের চাহিদা মতো শিক্ষাদান দেওয়া হচ্ছে, তার পাশাপাশি কি করা হচ্ছে, সহ পাঠ্যক্রমিক বিভিন্ন কার্যাবলী যেমন কি গাছ লাগানো, এনসিসি, নাচ গান করা, তারপরে খেলাধুলা, এই সমস্ত কিছু কিন্তু শিক্ষার আওতার মধ্যে আনা হচ্ছে। কারণ কি, এতে কি হবে, শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি কিন্তু সর্বাঙ্গীন বিকাশ কিন্তু ঘটবে এবং ভালো ব্যক্তি হিসেবে কিন্তু সে সমাজে কিন্তু নাম অর্জন করবে, অর্থাৎ কি খ্যাতি অর্জন করতে পারবে। তারপর দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথাগত বনাম আধুনিক শিক্ষার পাঠ্যক্রম। ঠিক আছে, তাহলে পার্থক্যের ভিত্তি থেকে যদি আমরা দেখতে যাই তাহলে কি মূল দর্শন অর্থাৎ কি মূল দর্শন থেকে যদি আমরা দেখতে যাই এখানে কি রয়েছে, সম্পূর্ণ বিষয় কেন্দ্রিক, অর্থাৎ কি প্রথাগত এবং ঐতিহ্যগত পাঠ্যক্রম যে ছিল সেটা কিন্তু সম্পূর্ণ কি ছিল, বিষয় কেন্দ্রিক, অর্থাৎ বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছিল। তারপরে কি আধুনিক পাঠ্যক্রমে যে রয়েছে এটাতে হচ্ছে মূল দর্শন কি, এর মূল দর্শন হচ্ছে সম্পূর্ণ শিশু কেন্দ্রিক ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাদান। ঠিক আছে, তারপরে কি রয়েছে পরিধিগত অর্থাৎ স্কোপগুলির দিক থেকে যদি দেখতে যাই তাহলে হচ্ছে ঐতিহ্যগত পাঠ্যক্রমে কিন্তু সংকীর্ণ ও চার দেয়ালের মাঝে কিন্তু সীমাবদ্ধ ছিল। এই ক্ষেত্রে আধুনিক পাঠ্যক্রম একটু আলাদা, তারপর শ্রেণীকক্ষ বাইরের জগতেরও কিন্তু মেলবন্ধন কিন্তু সেখানে রয়েছে। তারপরে কি শিক্ষার্থীর ভূমিকা কি রয়েছে, নিষ্ক্রিয় মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল, অর্থাৎ ঐতিহ্যগত যে শিক্ষার যে পাঠ্যক্রম ছিল, ঠিক আছে, ঐতিহ্যগত পাঠ্যক্রমে কি ছিল যে শিক্ষার্থীরা কিন্তু শুধু শ্রোতা হিসেবে কাজ করতেন এবং কি মুখস্থ বিদ্যার উপরে কিন্তু সেখানে নির্ভরশীল ছিল। এবং বর্তমানে কি সক্রিয় এবং কি অর্থাৎ কি শিক্ষার্থীরা কিন্তু এখানে সক্রিয় অংশগ্রহণ করতে পারছে, সৃজনশীল কাজকর্মে যুক্ত হতে পারছে ও কর্মমুখী উপায়ে কিন্তু শিখন নিচ্ছে। ঠিক আছে, তারপরে কি নমনীয়তার দিক থেকে কঠোর ও অপরিবর্তনশীল, অর্থাৎ কি এই যে ঐতিহ্যগত পাঠ্যক্রম ছিল এটা কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়নি। ঠিক আছে, এটি কিন্তু একই রকম ছিল বিষয় ভিত্তিক। তারপরে কি এখানে আধুনিক পাঠ্যক্রমে কি নমনীয়, অর্থাৎ এখানে যে বলেছে যে নমনীয়তা, এই নমনীয়তা কিন্তু ঐতিহ্যগত যে পাঠ্যক্রম সেখানে ছিল না। এবং কি আধুনিক পাঠ্যক্রম যে ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু নমনীয় কিন্তু রয়েছে, সেই পাঠ্যক্রম ব্যবস্থা কিন্তু অনেকটাই নমনীয় এবং কি গতিশীল ও যুগের উপযোগী, অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু পাঠ্যক্রমেরও এখানে পরিবর্তন করা হচ্ছে, আরো উন্নত করা হচ্ছে। তারপর কি মূল্যায়নের দিক থেকে রয়েছে কি ঐতিহ্যগত পাঠ্যক্রমে শুধুমাত্র বার্ষিক লিখিত পরীক্ষার উপর কিন্তু ভিত্তি করা হতো, কিন্তু বর্তমানে যে শিক্ষার পাঠ্যক্রম রয়েছে সেখানে কিন্তু নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের কথা কিন্তু বলা যায়। ঠিক আছে,
তো দেখো এখানে কিন্তু প্রথাগত বনাম আধুনিক পাঠ্যক্রমের মধ্যে কিন্তু তুলনা তোমাদের সঙ্গে করলাম। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। যদি তোমাদের কোনো রকম অসুবিধা থাকে, দেখো এখানে নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। অতক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।